নমস্কার দর্শক বন্ধুরা, ডিডি ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান ডক্টর স্পিকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বিগত ১.৫ বছর ধরে আমরা কিন্তু কোভিড নিয়ে নানান আলোচনা করি। আমাদের কারোর আজ কিছু অজানা নেই। আমাদের মনে হয় আমরা সবকিছুই জানি, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও ভুলটা কোথায় হচ্ছে? কেন এখনো দিন দিন সংক্রমণ বাড়ছে? কেন আমরা এই ভাইরাসের চেইন ব্রেক করতে পারছি না? কেন আমরা ভালো থাকতে পারছি না? কি কি করার আছে? আর যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরও কি করার আছে? চলুন আজ আমরা শুনবো ডাক্তারবাবুর মুখে। আর আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, উনি রাজ্যের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ তো বটেই, পাশাপাশি উনি হাপানিয়া কোভিড কেয়ার সেন্টার এবং টিএমসির যে কোভিড সেন্টার রয়েছে সেখানে প্রচুর প্রচুর কোভিডে আক্রান্ত রোগীদের সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। ওনার অভিজ্ঞতা বিশাল। তো আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিব শেখর দত্ত। নমস্কার ডাক্তারবাবু। স্যার, নমস্কার। স্যার প্রথমে আপনাকে আবারও আরেকবার স্যালুট স্যার, কারণ আপনারা আছেন বলেই আমরা ভালো আছি এখন। স্যার এত কিছু আমরা জানলাম প্রথম যখন কোভিড এলো গত বছর, এত আলোচনা এত কিছু, তারপরেও দ্বিতীয় ঢেউ এভাবে আছড়ে পড়লো স্যার। দ্বিতীয় ঢেউ এরকম একটা মারাত্মক আকার নেওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ আপনারা দেখেন? দেখুন, দ্বিতীয় ঢেউ আসবে সেটা আমরা আগেই জানতাম। আমরা আগে অনেকটা জানতাম। কারণ কেন বলছি, কারণ 100 বছর আগে প্রতি 100 বছর পর পর যখন এরকম প্যান্ডেমিক বা মহামারী বা অতিমারি যেটাকে আমরা বলছি যখন আসে, তখন দেখা গেছে ইতিহাস দেখা গেছে যে এরকম সেকেন্ড ঢেউ বা দ্বিতীয় ঢেউ আসবে, এবং সে দ্বিতীয় ঢেউটা অনেক বেশি গুণের হয় দেখা গেছে। এটাও আমরা এক্সপেক্ট ছিল অ্যাকচুয়ালি, কিন্তু কখন আসবে সেটা জাস্ট ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমরা ওয়েট করেছিলাম হয়তো এটা বাই নভেম্বর ডিসেম্বরে আসবে, কিন্তু এটা একটু লেট হিট করেছে। কারণ কিছুদিন আগে দেখা গেছিল ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু এসে গেছে। তো আমরা কিন্তু আশা করছিলাম। আর দুটো আমি মূলত কারণ বলবো, যে একটা হচ্ছে গিয়ে যে ভাইরাসটা মিউটেশন করে, মানে ভাইরাসটা রূপ পাল্টায় অনেকটা, যেরকম ডিসগাইজ করে আসছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের একটু আমরা রিল্যাক্স হয়ে গেছিলাম, এবং আপনি হয়তো দেখবেন যে আমরা গত বছর অক্টোবর নভেম্বর থেকে আমরা একদম খুলে দিয়েছিলাম সবকিছু। কেউ আর মাস্ক ব্যবহার করছিলাম না, শুধু ত্রিপুরাতে না, সারা ভারতবর্ষেই হয়েছিল এরকম। ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো শুরু হয়ে গেছিল, ডোমেস্টিক ফ্লাইটস আমরা ঘোরাঘুরি করছিলাম, মাস্ক অলমোস্ট বন্ধ হয়ে গেছিল। হ্যান্ড স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলোর কোনো মানেই ছিল না। সো এটা আসারই ছিল, এবং এটা ভুল বলা হবে যে এটা আমরা এক্সপেক্ট করিনি, আমরা এক্সপেক্ট করেছিলাম, এবং আমরা সেরকম প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এটা আসাতে মানে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো আরো 4 মাস আগে, কিন্তু 4 মাস লেট হওয়াতে আমরা ভেবেছিলাম হয়তো এটা আর আসবেই না। কিন্তু যেটা হওয়ার সেটা হয়েই গেছে, এটা এসে গেছে। স্যার দ্বিতীয় ঢেউ তো এসে গেছে, আর আমরা বিগত একটা মাস ধরে দেখছি শুনছি ভারতবর্ষের কি চিত্র। আমাদের রাজ্যেও কিন্তু দ্বিতীয় ঢেউ যদিও একটু পরে এসছে আমাদের কাছে, কিন্তু তারপরও সংক্রমণের হার দিন দিন বাড়ছে। এই মুহূর্তে আপনারা ফিল্ডে দাঁড়িয়ে কি পরিস্থিতি দেখছেন? ত্রিপুরাতে যে দ্বিতীয় ঢেউটা 2 মাস পরে এসেছে সেটা এক্সপেক্টেড ছিল, কারণ প্রথম ঢেউটা কিন্তু ত্রিপুরাতে দ্বিতীয় 2 মাস পিছিয়ে এসেছিল। প্রথম ঢেউটা ইন্ডিয়াতে হিট করেছিল এপ্রিল 2020, আর আমাদের ত্রিপুরাতে প্রথম ঢেউটাতে হিট করেছিল জুন 2020-তে। সো এটা আমরা এক্সপেক্ট করেছিলাম, যে আমরা জানতাম যে কখন আসছে। যখন ভারতে এসে গেছিল দ্বিতীয় ঢেউটা, তখন কিন্তু আমরা জানতাম কখন আসবে, এবং সে মতোই আমরা প্রস্তুতিও নিয়েছি, এবং সেই দিকেই কাজ চলছে। যেটা আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন যে কতদিন পর্যন্ত চলবে, তো একজন জনস্বাস্থ্যের প্রফেসর হিসেবে আমি বলতে পারি যে আমার মনে হয়, সাধারণত আমার ব্যক্তিগত মত বা যতটুকু হিসাব করে দেখা যাচ্ছে, যে হয়তো জুন 7 থেকে 10 অব্দি পিক চলবে। এরপর আস্তে আস্তে কমে হয়তো বাই এন্ড অফ জুন সেটা আমাদের যে প্যানিকটা আছে সেটা হয়তো কমে যাবে। একটা জিনিস হচ্ছে, আমাদের ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে যে ভ্যাকসিনেশন কভারেজে খুব উপরের দিকে আছে, আমাদের ভ্যাকসিনেশন কভারেজ কিন্তু হাই, এবং সেটার কারণে কিন্তু আমাদের এখানে এখনো আমরা যেটা ভয় পেয়েছিলাম যে আরো বেশি হতে পারতো, ততটা কিন্তু সংক্রমণ হয়নি। এবং যাদের হয়েছে তাদের, যে আমরা বলি যে অক্সিজেন ডিমান্ড,
সেটা ততটা না, এবং মৃত্যুর হারও কম্পারেটিভলি যেমন মহারাষ্ট্র, দিল্লি বা ছত্তিশগড়ে দেখা গেছে, সে তুলনায় আমাদের সংক্রমণের হার কিন্তু অনেক কম। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে সংক্রমণের হার হলেও মৃত্যু হার কিন্তু অনেক কম, আমাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট হসপিটাল পেশেন্টদের মধ্যে কিন্তু অনেক কম দেখা যাচ্ছে। স্যার এখানে আপনি যেটা বললেন সেটা তো নিশ্চয়ই একটু আশার আলো তো জাগায়, কিন্তু তারপরেও আমরা দৈনিক যে রিপোর্ট গুলো দেখি স্বাস্থ্য দপ্তর থেকে, প্রশাসন থেকে যেই ফিগার গুলো দেওয়া হয়, সেগুলো সত্যিই একটু প্যানিক করার মতো। তো এখানে একটা কথা স্যার, যে গত বছর আপনি যেটা বলছিলেন, নভেম্বর আস্তে আস্তে, অক্টোবর নভেম্বর আস্তে আস্তে আমরা ভুলে গেছিলাম যে কোভিড নামে একটা প্যান্ডেমিক চলছে, শেষ হয়নি, আমরা সবকিছু ছেড়ে দিয়েছিলাম। তো তখন একরকম ছিল, যখন প্রথম প্রথম প্যান্ডেমিকটা এসছে আমরা ভয়ে ছিলাম, আমরা অনেক কিছু করেছি, তারপর একটু আমরা গায়ে ঢিলে দিয়েছি। এই মুহূর্তে যখন দ্বিতীয় ঢেউ একদম মারাত্মক ভাবে আছড়ে পড়েছে, বিশেষ করে আমাদের রাজ্যে এখন দ্বিতীয় ঢেউয়ের পিক চলছে, আর পাশাপাশি আমরা থার্ড ওয়েভেরও অপেক্ষা করছি, কারণ থার্ড ওয়েভও শুনছি আমরা আসতে পারি। এই মুহূর্তে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার একটা কথা বারবার উঠে আসছে, এটা স্যার কি, স্যার একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এপ্রিল 16, 2020 আমি প্রথম গিয়েছিলাম গোমতী জেলায়, উদয়পুরে, যখন আমাদের ত্রিপুরা প্রথম কেস ধরা পড়েছিল। যখন আমি র্যাপিড রেসপন্স টিমের ওকে। লিডার হিসেবে যখন গেলাম গোমতীতে, তখন দেখলাম একটা ভয়ানক পরিস্থিতি, মানে একদম যেভাবে বলে প্যানিক, মনে হয় যে চারদিকে না মানে চরম ভয় চলছিল। মানুষ এই যে আপনি বললেন যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার প্রচন্ড ভাবে মেনে চলছিল, ইভেন আমার মনে আছে কেউ বাইরে বেরোচ্ছিল না বাড়ি থেকে। কিন্তু এখন দেখুন যে চারদিকে সকালবেলা দেখুন 9টা 10টার দিকে দেখুন মানুষ একদম বাজারে ভিড় করছে, উপচে পড়ছে, গায়ে ধাক্কা দিয়ে চলছে। তো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কিন্তু আমরা অলমোস্ট ভুলে গেছি, যার জন্যই এই সেকেন্ড ওয়েভটা এসেছে, বা এটা আসা এক্সপেক্টেড ছিল, কিন্তু আরো বিশাল ভাবে এসেছে। সেকেন্ড যেটা আপনি বলছেন যে থার্ড ওয়েভ, আমার মনে হয় আপাতত আমরা সেকেন্ড ওয়েভ নিয়ে মানে ব্যতিব্যস্ত হয়ে আছি, থার্ড ওয়েভ কথা আমরা এখনো ভাবছি না। কিন্তু ইয়েস, অ্যাজ এ জনস্বাস্থ্যের আমি বললাম, শিক্ষক হিসাবে আমি বলবো থার্ড ওয়েভ নিশ্চিত আসবে। হয়তো ওটা আসবেই, এবং প্রবাবলি 4 to 6 months পরে আসবে ওটা। এবং এটা ভাইরাসের কাছে আর কোনো উপায় নেই কিন্তু লোয়ার এজ গ্রুপে যাওয়ার জন্য, কারণ আমরা 60+ কে আমরা ভ্যাকসিনেট করে দিয়েছি, 45+ কে ভ্যাকসিনেট করে দিয়েছি। বাই নেক্সট 2 months আমাদের 18 to 45 এজ গ্রুপের ভ্যাকসিনেশন চলছে। সো ভাইরাস হ্যাজ নো আদার অপশন যে 18 বছরের নিচেদের আক্রান্ত করার। কিন্তু দুটো প্লাস পয়েন্ট হচ্ছে যে 18 বছরের যে নিচে আছে ওদের ইমিউনিটিটা স্ট্রং থাকে, যাদের জন্য ওদের মধ্যে সিমটমস বা মৃত্যুর হার অনেক কম হবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে কাদের মধ্যে মৃত্যু হচ্ছে, যাদের মধ্যে কোমরবিডিটি আমরা যেটা বলি, যে অন্য রোগের বেশি থাকে, যেমন কিডনি রোগ, উচ্চ রক্তচাপ বা ব্লাড সুগার বা আদার কমপ্লিকেশন বেশি থাকে, তাদের মধ্যে মৃত্যু হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে 18 বছরের নিচে যারা আছে তাদের মধ্যে কিন্তু কোমরবিডিটি অলমোস্ট নেগলিজিবল থাকে, যার জন্য ওদের মধ্যে মৃত্যু হার অলমোস্ট নেগলিজিবল হবে। সুতরাং থার্ড ওয়েভের জন্য ভয় কিছু নেই, সংক্রমণকে আমরা কখনো ভয় পাই না, আমরা ভয় সবসময় মৃত্যুটাকেই পাই। তো আমার মনে হয় থার্ড ওয়েভ, ঠিক স্যার। এবং আমরা ওইদিকে অলমোস্ট প্রিপেয়ার্ডই আছি। স্যার সত্যি আপনার প্রত্যেকটা কথা আশার আলো দেখাচ্ছে তো বটেই, কিন্তু এই যে আমরা ভাইরাসের চেইন ব্রেক করার কথা শুনি, হাউ টু ব্রেক দ্য চেইন, মানে আমাদের রাজ্যে আমরা কিভাবে এই চেইনটাকে ব্রেক করতে পারি, কিভাবে থামাতে পারি স্যার? দেখুন, চেইন ব্রেকের এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি, যখন আমরা বলছি যে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, চেইন ব্রেক করার একমাত্র দুটো উপায় আছে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন, যত তাড়াতাড়ি অলমোস্ট 60-70% যাদের ভ্যাকসিনেশন করা মানে করা যাবে, তো যদি করতে পারি তাহলে আমাদের একটা অ্যাচিভমেন্ট, যেটাকে বলি আমরা হার্ড ইমিউনিটি দেবে। 60-70% যদি ভ্যাকসিনেট করতে পারি তাহলে আমরা হার্ড ইমিউনিটির কথা যেটা বলি সেটা চলে আসবে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রং পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে মাস্ক, কারণ আমরা দেখেছি যে মাস্কই পারে একমাত্র ইনফেকশন আটকাতে। আমি উদাহরণস্বরূপ বলছি, আমাদের কোভিড ওয়ার্ডে পেশেন্টদের সাথে কিন্তু অনেক রিলেটিভসরা থাকে যারা শুধু মাস্ক পরে আছে, এবং শুধু মাস্ক পরার ফলে কিন্তু ওদের মধ্যে ইনফেকশন হচ্ছে না। আমি কিন্তু খুব কম পেশেন্টের রিলেটিভ দেখেছি যারা কোভিড ওয়ার্ডে পেশেন্টের সাথে ছিল এবং যারা পজিটিভ এসেছে। অনলি ওয়ান থিং ওয়াজ কমন ইন দ্যাম, সেটা হচ্ছে গিয়ে যে একটা সার্জিক্যাল মাস্ক। তো আমার মনে হচ্ছে সার্জিক্যাল মাস্ক ইজ দ্য মিরাকল অফ ডিউরিং দিস প্যান্ডেমিক। সো এটাকে কেউ অ্যাভয়েড করবেন না প্লিজ, সার্জিক্যাল মাস্ক আপনারা কখনোই ছাড়তে পারবেন না। যতদিন আপনার মানে আপনার কোভিড আছে, আমার মনে হচ্ছে সার্জিক্যাল মাস্ক ছাড়া যাবে না। এই আমি আমার দুটোই আমি জাস্ট আমি সবাইকে বলি, আমি দুটোই বলছি, ভ্যাকসিন এবং মাস্ক। ওকে স্যার।
স্যার এবার একটু অন্য প্রসঙ্গে যাই। যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছে, আমরা মানসিকভাবে তাদের সঙ্গে তো আছি বটে, আপনারা চেষ্টা করছেন তাদেরকে সুস্থ রাখার। কিন্তু ধরুন যার টেস্ট হলো এবং পজিটিভ আক্রান্ত হলো, পজিটিভ তার রেজাল্ট এলো, কি করে প্রথমেই বুঝবো সে হোম আইসোলেশনে থাকবে নাকি সে কোভিড কেয়ার সেন্টারে যাবে? এটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? দেখুন, এরকম প্রশ্নটা আমি শুধু এই প্রশ্ন করে আমি কিন্তু প্রচুর ফোন কল পাই, কারণ অনেকেই আমাকে ফোন কল করেন এই ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে না, ত্রিপুরা থেকে, ইভেন কলকাতা থেকে, বাইরে থেকে আমার ফ্রেন্ড সার্কেল বা ওদের রিলেটিভসরা কিন্তু আমাকে বিভিন্ন রাজ্য থেকে পর্যন্ত ফোন করছে যে আমাদের পজিটিভ এসেছে, কি করব। তো ফার্স্ট সিমটম আপনি কোভিড আক্রান্ত হয়েছেন, কারণ এখন যদি কারোর জ্বর হয়, সর্দি কাশি, মাথা ব্যথা বা কাশি হচ্ছে, তখন কোভিড হবে। মনে রাখবেন যে ভারতবর্ষে যদি একটা চতুষ্পদ প্রাণী দেখা যায়, সেটা ছাগল গরুই হবে, জেব্রা কিংবা জিরাফ হবে না। করোনা কালে যদি জ্বর হয়, কাশি হয়, সেটা করোনাই হতে পারে। অনেকে আমাকে বলে যে ফ্রিজের জল খেয়ে নিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেজন্য সর্দি কাশি হয়েছে। এই ভুল করবেন না। সর্দি কাশি জ্বর হয়েছে, মাথা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, করোনার টেস্ট করিয়ে নেবেন। ওটা ফ্রিতে গভর্নমেন্ট থেকে করানো হচ্ছে, আপনাদের জন্য করানো হচ্ছে, এটা মিস করবেন না প্লিজ, নাম্বার ওয়ান। সেকেন্ড, অনেকে জিজ্ঞেস করে যে আমরা কখন বুঝবো যে হোম আইসোলেশনে থাকবো কি না। যদি ডাউট থাকে তাহলে একটা স্ট্যান্ডার্ড ফোন নাম্বার আছে 1075, প্লিজ মনে রাখবেন সবাই। এটা হচ্ছে কন্ট্রোল রুমের নাম্বার 1075 এ সবাই ফোন করবেন, বলবেন যে আমার কোভিড পজিটিভ এসেছে বা কোভিড এর সিমটম হচ্ছে, এখন আমি কি করব। এই ছাড়াও প্রত্যেক জেলার জন্য আলাদা নম্বর আছে, আপনারা ইজিলি গুগল সার্চ করলে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কাউকে ফোন করে বের করে নিতে পারেন যে প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য কন্ট্রোল রুমের নাম্বার সেপারেটলি কি আছে আদার দেন 1075। এখন যাদের কোনো সিমটম নেই বা শুধু জ্বর হচ্ছে, মনে রাখবেন 3 দিনের বেশি যদি জ্বর কন্টিনিউয়াস থাকে বা কাশি বেশি থাকে বা মাথা ব্যথা যদি বেশি থাকে বা ন্যূনতম যদি শ্বাসকষ্ট হতে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে 1075 কে কল করবেন। বা আরেকটা নম্বর হচ্ছে 102, ওটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের নম্বর। প্লিজ কল 102, অ্যাম্বুলেন্স আপনাকে বাড়ি থেকে এসে নিয়ে যাবে। অর 1075 কল করুন, কন্ট্রোল রুমের নম্বর, পুরো 102 কে অ্যাক্টিভেট করে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে। ভয় পাবেন না, কোনো সেন্টারে কিন্তু আমাদের সবকিছু ফ্রিতে হচ্ছে। মোস্ট সেন্টারে, কোভিড কেয়ার সেন্টারে বা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে ট্রিটমেন্ট ফ্রি দেওয়া হচ্ছে, ইনক্লুডিং খাবার দাবার। যেটা আগের মতো প্যানিক ছিল সেরকম নেই, ওখানে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আপনারা ফোনে মোবাইল নিয়ে যেতে পারেন, বাড়ির মানুষের সাথে কথা বলতে পারেন, আবার যখনই ঠিক হয়ে যাবেন আপনারা কিন্তু বাড়িতে ফিরতে পারেন। ভয়ের কিছু নেই, কিন্তু আমরা কিন্তু সবসময় সঙ্গে আছি। স্যার, হোম আইসোলেশনে আপনি বললেন যে এই ক্রাইটেরিয়া হলে হোম আইসোলেশনে থাকবে, এই ক্রাইটেরিয়া হলে কোভিড কেয়ার সেন্টারে যান। কারো বাড়িতে যদি সুযোগ সুবিধা নেই, আলাদা করে ঘর নেই, সেখানে হয়তো উনি বেছে নিতে পারেন কোভিড কেয়ার সেন্টারে যাওয়া। কিন্তু যদি কেউ বাড়িতেই থাকেন, হোম নিশ্চয়ই। আইসোলেশনে থাকেন, আর যদি ওনার কেয়ারটেকার কেউ বাড়িতে থেকে থাকে বা ওনাকে যদি কেউ হেল্প করতে পারে, তাহলে কি কি শারীরিক ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে এই 14 দিন? কারণ 14 দিন একজন মানুষ আইসোলেশনে থাকছেন, ওনাকে কি কি লক্ষ্য রাখতে হবে? দেখুন, এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে কেয়ারটেকার যদি কারোর না থাকে, কেয়ারটেকার যদি না থাকে তাহলে প্লিজ কল এন্ড আপনারা কোভিড কেয়ার সেন্টারে চলে যান, উইল টেক কেয়ার অফ ইউ। যদি বাড়িতে কেউ থাকতে চান, বাড়িতে কেয়ারটেকার আছে, তাহলে দুজন এখানে আছে। একজন হচ্ছে যিনি পেশেন্ট, যিনি কোভিড পজিটিভ, আরেকজন হচ্ছে যিনি ওনার কেয়ারটেকার, যিনি কোভিড নেগেটিভ। আমি আগে বলছি, যিনি কোভিড নেগেটিভ বা কেয়ারটেকার, উনি সবসময় মাস্ক পরে থাকবেন। যিনি কোভিড পজিটিভ উনি অন্য রুমে থাকবেন, ওনার সবকিছু ক্লোজ থাকবে, উনি ওই রুমে একদম সিল থাকবেন। মনে রাখতে হবে কমন বাথরুম ইউজ করবেন না, সেপারেট টয়লেট বাথরুম ইউজ করবেন। যিনি কেয়ারটেকার উনি আলাদা থাকবেন, মাস্ক পরে থাকবেন, প্রত্যেক দিন মাস্ক ইউজ করার পর ওটা ডিসপোজ করে দেবেন, হ্যান্ড ওয়াশ করবেন স্যানিটাইজার দিয়ে, হাত পরিষ্কার করবেন। যিনি কোভিড পজিটিভ আছেন, ওনার জন্য এখন আর 14 দিন না, এখন হচ্ছে গাইডলাইনটা হচ্ছে 10 দিন। 10 দিন থাকার পরে কিন্তু আপনাকে টেস্ট করানোর দরকার নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে 10 দিন থাকা, কোভিড পজিটিভ হওয়ার পরে টেস্ট করানোর দরকার নেই, ইউ ক্যান মুভ আউট ফ্রিলি। অনেকে হয়তো অফিস জয়েন করার জন্য বা পাড়া প্রতিবেশীদের কি বলবে এর জন্য কোভিড টেস্ট করাতে চান, সেক্ষেত্রে আপনারা কোভিড টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট দেখিয়ে অফিস জয়েন করতে পারেন বা যেখানে জয়েন করার আছে করতে পারেন। যারা হোম আইসোলেশন আছেন তাদের জন্য বলবো, যদি পালস অক্সিমিটার বলে একটা জিনিস আছে, যদি ওটা থেকে থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট এখন যেটা অ্যাভেলেবল আছে ইনস্ট্রুমেন্ট ফর ইউ। যদি না থাকে, অ্যাগেইন কল 1075, ওরা আপনার বাড়ি এসে আপনাকে পালস অক্সিমিটার দিয়ে যাবে। পালস অক্সিমিটারে মনিটর করবেন, স্যাচুরেশন যদি 94 উপর থাকে তাহলে ভয়ের কিছু নেই। অনেকে আমাকে ফোন করেন যে আমার পালস অক্সিমিটারে স্যাচুরেশন 94 এর কম আছে, সেক্ষেত্রে আমি বলবো দুটো আঙ্গুলের
ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারে দেখে যেটা ম্যাক্সিমাম সেই স্যাচুরেশনটা আপনার ম্যাক্সিমাম। অনেকে এই আঙ্গুলে দেখে যে 92 আসছে, অন্য আঙ্গুলে দেখে 96, যেটা ম্যাক্সিমাম সেটাই আপনার স্যাচুরেশন মেনে চলবেন। তাছাড়া 75 এ কল করলে 1075 আপনাকে সঙ্গে সঙ্গে এসে আপনাকে মেডিসিন যেগুলো দরকার আছে নিয়ে দিয়ে যাবে। মনে রাখবেন যদি কোনো অসুবিধা হয় নিজে থেকে ওষুধ খাবেন না, কারণ এটা যেটা করোনা আছে, করোনা একটা ভাইরাল রোগ। অনেকে কি করেন ভুল করে ওরা ওরা মেডিসিন নিতে থাকেন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন সবগুলো ওষুধ নিয়ে নিচ্ছেন। ওইরকম করবেন না, ওরকম করার কোনো দরকার নেই। তিনটে জিনিসকে ভয় পাবেন। আমি সবসময় বলি যদি পারসিস্টেন্ট জ্বর থাকে 3 দিনের বেশি, কাশি বাড়তে থাকে বা শ্বাসকষ্ট হতে থাকে, তখনই আপনার হসপিটালে বা কোভিড কেয়ার সেন্টারে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন। না হলে কিন্তু অ্যাডমিশন হওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই থাকতে পারবেন। করোনাতে অলমোস্ট 3 দিন জ্বর থাকবে, লো গ্রেড জ্বর থাকতে পারে, গায়ে হাতে ব্যথা থাকবে। অনেকে আমাকে বলেন যে আমার শ্বাস স্মেল নিতে পারছি না, আমার গন্ধ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না। দ্যাট ইজ কনফার্ম যে আপনার কোভিড হয়েছে, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। আবার অনেকে আমাকে বলে যে খিদে পাচ্ছে না বা গা হাত পা ব্যথা করছে। দেখুন, খিদে পাওয়া পাচ্ছে না বা গা হাত পা ব্যথা করছে এগুলো কিন্তু সিরিয়াস লক্ষণ না। এগুলোকে ভয় পাচ্ছেন কেন? এগুলো কোনো মানে শুধু আননেসেসারি কথা বলা। তিনটে জিনিস মনে রাখবেন, পারসিস্টেন্ট জ্বর যদি 3 দিনের বেশি থাকে বা কাশি বাড়ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা স্যাচুরেশন আপনার 94 এর নিচে যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে 1075 কে কল করবেন বা 102 কে কল করবেন বা কিছু না পারলে আমাকে কল করবেন। তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমি অ্যাক্টিভেট করে দেবো। স্যার একটা আমাদের তো এই দেশের এই প্রান্তে বলুন বা আমাদের দেশে বলুন একটা ইয়ে তো থাকেই যে ওভার দ্য কাউন্টার আমরা অনেকগুলো ওষুধ খেয়ে নিই। আর যখনই এই কোভিড এর ব্যাপারটা এসছে, এই প্যান্ডামিক ঘোষণা হয়েছে, ভিটামিন সি খাওয়ার একটা প্রবণতা তো অনেকেরই মধ্যে আছে, যারা এমনি ওভার দ্য কাউন্টার ভিটামিন সি নিয়ে খেতে থাকেন। হোম আইসোলেশনে যারা গেছেন তারা কি ভিটামিন সি খাবেন? দেখুন, ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি3 বা এগুলো ওভার হাইপ ড্রাগ। বেসিক্যালি কি চাইছি আমরা, আপনার ইমিউনিটিটা বিল্ড করতে চাইছি। সো ইমিউনিটি বিল্ড করার জন্য বাড়িতে ফ্রেশ লেমনস আছে, আপনি ফ্রুটস খান, ভাত খান, ডিম খান, এগুলো কিন্তু আপনার ইমিউনিটি বুস্ট করবে। আর ইমিউনিটি কিন্তু ওভারনাইট বুস্ট হবে না। আপনি এখন একটা ভিটামিন সি ট্যাবলেট খেয়ে নিলেন আর আপনার যে 40 বছরের ইমিউনিটি, 50 বছরের ইমিউনিটি ওটা ওভারনাইট ভালো হয়ে গেল, সেরকম কিন্তু হওয়ার নেই। সো আপনার নিজের ইমিউনিটি কিন্তু ওটা ফিক্স, এটা একদিনে ঠিক হবে না। হ্যাঁ, ফ্রেশ ফ্রুটস খেতে পারেন, হেলদি ফ্রুটস খেতে পারেন, ভিটামিন সি খেলে কোনো ক্ষতি নেই। কিন্তু খাইনি এবং অনেক কিছু হয়ে গেছে সেটা ভাববেন না। সেকেন্ড হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগস অনেকে নিয়ে অনেকে ভাবেন যে মেডিসিন নিয়ে অনেকে আমাকে ফোন করে যে স্যার আমার কোভিড পজিটিভ হয়েছিল বা আমার এরকম সিমটম ছিল, আমি টেস্ট করাইনি, কিন্তু মেডিসিন থেকে আমি আইভারমেকটিন খেয়ে নিয়েছি, ডক্সিসাইক্লিন খেয়েছি, অ্যাজিথ্রোমাইসিন খেয়েছি, সব খেয়ে নিয়েছি। এখন কি করব? এখন আর কিছু করার নেই আপনার, কারণ আপনি মানে আননেসেসারি অনেকগুলো নিয়ে নিয়েছেন। ফার্স্ট কোভিড টেস্ট করান। মনে রাখবেন এটা ভাইরাল ডিজিজ। আমরা যেই মেডিসিন গুলো দিচ্ছি সেগুলোর প্রত্যেকটার একটা কারণ আছে। আননেসেসারি আপনি ওভার দ্য কাউন্টার মেডিসিন নেবেন না, এগুলোর ইন্ডিকেশন নেই। আননেসেসারি নিয়ে কোনো লাভও হবে না। রাদার যদি প্রয়োজন হয় তখন আমরা ইউজ করতে পারবো না, কারণ আপনি অলরেডি ওগুলো ইউজ করে নিয়েছেন। স্যার যারা কোমরবিড বা অন্য কোনো সমস্যায় ভুগছেন, ধরুন যাদের সুগার রয়েছে বা বেশি রয়েছে, ডায়াবেটিসের পেশেন্ট বা হাই ব্লাড প্রেশার, যারা রেগুলার নিয়মিত ওষুধ খান, থাইরয়েডের ওষুধ খান, তারা যদি কোভিডে আক্রান্ত হন এবং যদি এসিমটোমেটিক থাকেন, হোম আইসোলেশনে থাকেন, তাদের কি তাদের সেই আগের যে ওষুধগুলো আছে, রেগুলার ওষুধগুলো কন্টিনিউ করতে পারবেন নাকি এটার জন্য ডাক্তারের কনসালটেশন প্রয়োজন? কোভিড হোক আর না হোক তারা মেডিসিন কন্টিনিউ করবে। ডায়াবেটিক হোক বা হাইপারটেনসিভ হোক বা থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজম হোক বা হাইপারথাইরয়েডিজম বা ক্যান্সারের পেশেন্ট হোক বা কিডনির রোগ হোক বা লিভার জনিত রোগ হোক, যে মেডিসিন চলছে সেগুলো কিন্তু চলতে থাকবে, সেগুলো বন্ধ করার বা অল্টার করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এখানে একটা কথা থাকছে, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কিডনির রোগ আছে, ক্যান্সার আছে, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের কিন্তু করোনা পজিটিভ হলে আপনাদের মধ্যে দ্রুত চান্সটা বেশি যে আপনারা ডিটোরিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যাদের কোমরবিডিটি আছে ওরা কন্টিনিউয়াস আমাদের সাথে কন্ট্যাক্টে থাকবেন, কন্ট্রোল কন্ট্যাক্টে থাকবেন। কেন আমি বলছি, আপনারা যদি একবার যদি 1075 এ রেজিস্টার করে নেন বা আপনি পজিটিভ আসলে, এখন গভর্নমেন্ট থেকে একটা নর্ম হয়ে গেছে, আপনারা কিন্তু অলমোস্ট ডেইলি ওরা ফোন করে জিজ্ঞেস করবে যে আপনি ভালো আছেন কি না এবং আপনার কোনো প্রবলেম আছে কি না। যদি আপনি বলেন যে আমার প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা রেসপন্ড করছে। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যারা কোমরবিডিটি আছে তারা বিশেষ একটু নজর দেবেন নিজেদের শরীরের প্রতি এবং পারলে নেক্সট 1 মান্থ or 1.5 মান্থ বাড়ির বেরোবেনই না যারা এখনো পজিটিভ হননি। যারা পজিটিভ হয়েছেন
তারা নিজেদের মেডিসিন কন্টিনিউ রাখবেন অবশ্যই। স্যার, এই পৃথিবীর সুস্থ হয়ে উঠতে তো সময় লাগবে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু একজন যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, ধরুন হোম আইসোলেশনেই ছিলেন, হয়তো এসিমটোমেটিক ছিলেন, কিংবা যারা কোভিড কেয়ার সেন্টারে বা হসপিটালাইজড হয়েছিলেন, সেখানে অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, হয়তো ওনার সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিল, সেখান থেকে ফিরে এসেছেন। একটু আপনার কাছে জানতে চাইবো, পোস্ট পোস্ট কোভিড আমাদের কিভাবে যত্ন নিতে হবে একজন পেশেন্টের, যিনি আক্রান্ত হয়েছিলেন, ধরুন যারা হোম আইসোলেশনে ছিলেন, তাদের আর কি কি ফলো করতে হবে আফটার আইসোলেশন পিরিয়ড ইজ কমপ্লিট? দেখুন, আমি নিজেকে আমার পারফেক্ট এক্সাম্পল ধরবো, কারণ আমার গতবার কোভিড হয়ে গেছিল, ফার্স্ট ওয়ে আমার কোভিড হয়ে গেছিল, আমার পরিবারের অনেকেই আমার কোভিড আক্রান্ত হয়েছিল, অলমোস্ট 80% অফ মাই ফ্যামিলি মেম্বার্স কোভিড হয়েছিল। সো আমি জানি কোভিড হলে কতটা ভয় হয়, কিন্তু আমি একটা জিনিস বলবো, আমি মনিটর করেছিলাম, যার জন্য আমি ভয় পাইনি খুব একটা। এবং পোস্ট কোভিড যদি অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড সিমটোমেটিক থাকে, তাদের ক্ষেত্রে বিশেষ খুব একটা চেঞ্জ হয় না লাইফস্টাইলে। জাস্ট কন্টিনিউ করবেন হেলদি লাইফস্টাইল। এবং যেগুলো আছে, যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করেন, একটা ফানি প্রশ্ন, স্যার আমি কি আবার অ্যালকোহল কন্টিনিউ করতে পারবো, স্মোকিং কন্টিনিউ করতে পারবো? আমি বলি যে আপনি মৃত্যুর মুখ থেকে এসেছেন, এখন এইসব মানে ফালতু প্রশ্ন কোনো মানেই নেই। সেকেন্ড বলছি, যারা হসপিটালে হয়তো অক্সিজেনে ছিলেন, বা সিরিয়াস আইসিইউতে ছিলেন, ভেন্টিলেটরে ছিলেন, ওদের মধ্যে কিন্তু লাং বা ফুসফুসের মধ্যে কিন্তু ফাইব্রোসিস হয়ে গেছে। এবং অনেকে ভাবেন যে আমি হয়তো আমি কমনলি বলি যে স্যার আমার এখন, ওরা বলে যে স্যার আমার এখনো স্যাচুরেশন কিন্তু ইমপ্রুভ করছে না, এখনো 922 923 থাকছে, এবং কিছু দূর হাঁটলে আমার শ্বাসকষ্ট হচ্ছে বা বাথরুম থেকে আসলে একটু টায়ার্ড লাগছে। আহ, যাদের অক্সিজেন লেগেছিল বা যাদের স্যাচুরেশন 94 এর নিচে গেছিল, এবং অবশ্যই যারা আইসিইউতে বা হসপিটালাইজড সিরিয়াস ছিলেন, তাদের কিন্তু রিকভার করতে মিনিমাম 1 মান্থ সময় লাগবে ফ্রম বেসিক উইকনেস। আর সিটি স্ক্যান আননেসেসারি করাবেন না, কোনো লাভ নেই, কারণ 3 to 4 মান্থস অব্দি আপনার সিটি স্ক্যানে সেই প্যাচ গুলো থেকেই যাবে। কারণ ফাইব্রোসিস হয়েছে, ওগুলো রিকভার করতে সিটি স্ক্যানে 3 থেকে 4 মাস সময় লাগবে, এবং অলমোস্ট 1 মাস সময় লাগবে আপনার উইকনেস থেকে রিকভার করতে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জাস্ট মানে হেলদি লাইফস্টাইল লিড করুন, ভালো খাবার খাবেন, 1 মাস পরে আপনারা অলমোস্ট রিকভার করে যাবেন, আমার সেটা দৃঢ় বিশ্বাস। আর একটা জিনিস, কোভিড আক্রান্ত হয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। মন খুশি রাখবেন, কাজের মধ্যে থাকবেন, সবকিছু আহ, আহ, এখন তো আমাদের কাছে সব কাছে হোয়াটসঅ্যাপ, ভিডিও, ফেসবুক আছে, এনজয় করবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন ভিডিও কলের সাথে, মন খুশি রাখবেন, সবকিছু ঠিক থাকবে। স্যার, একবার যিনি কোভিডে আক্রান্ত হয়ে গেছেন, উনি দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তো আমরা আছে দেখছি। তাহলে কি করার আছে? যিনি কোভিডে আক্রান্ত হয়ে গেছেন, অনেকেই ভাবেন বা অনেকের মধ্যে ভুল ধারণাটা আছে যে আমার মধ্যে তো করোনার ভাইরাস ঢুকেই গেল, তাহলে আমার আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। দেখুন, এক্ষেত্রে বেসিক মানে ফান্ডাটা কি হচ্ছে, কোভিড আক্রান্ত হয়ে গেছি, তার মানে একবার আক্রান্ত হওয়ার পর আমার বডিতে ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করেছে, এবং ওই ন্যাচারাল ইমিউনিটির বেসিসে আমি বলছি যে আমার দ্বিতীয়বার আক্রমণ বা আমি দ্বিতীয়বার আক্রান্ত হব না। এই সেম কনসেপ্টটাকে ইউজ করে আমরা কিন্তু ভ্যাকসিনেশনটাও দিচ্ছি। ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে কেন? ভ্যাকসিনেশনটা কিন্তু করোনা ভাইরাস না, করোনা ভাইরাসের বডিতে একটা প্রোটিন আছে, সেটাকে অন্য ভাইরাসের থ্রুতে আমরা বডিতে দেওয়া হচ্ছে। ফার্স্ট ভ্যাকসিনের পরে বলা হচ্ছে যে পার্শিয়াল ইমিউনিটি হচ্ছে আফটার 14 to 28 days। এরপরে সেকেন্ড ডোজটা দেওয়ার কথা বলছে, সেকেন্ড ডোজের পরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কভারেজ হবে। এক্ষেত্রে বলা উচিত যে ভ্যাকসিনও কিন্তু 100% সিকিউরড না, কারণ প্রত্যেকটা ভ্যাকসিনেটা আমরা প্রোটেকশন ক্ষমতা থাকে, যেটাকে আমরা এফিকেসি বলি। এই কোভিশিল্ড বা কোভিসিনের আমরা এক্সপেক্ট করেছিলাম 70% প্রোটেকশন, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা মোর দেন 90% প্রোটেকশন দিচ্ছে। সুতরাং প্রথমবার যদি আমি আক্রান্ত হয়ে যাই, এবং যদি আমার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে থাকে, এবং ওই অ্যান্টিবডিটা যদি ফর এ পার্টিকুলার ডিউরেশন যদি সাস্টেন করে থাকে, ধরুন আমার গত বছর হয়েছিল, লাস্ট ইয়ার আমার, বা 8 মাস আগে আমার করোনা হয়েছিল, এখন আমার বডিতে যদি অ্যান্টিবডিটা থেকে থাকে, তাহলে আমার এবার আমার আর করোনা হবে না, বা আমার আক্রান্ত হওয়ার চান্স কম। কিন্তু আমার যদি গতবার হয়েছিল এবং আমার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করেনি, নাম্বার 1, অর নাম্বার 2, যদি অ্যান্টিবডি ডেভেলপ করেছিল কিন্তু এখন সেই অ্যান্টিবডি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মানে অ্যান্টিবডি আমার শরীরে এখন নেই, তাহলে কিন্তু আমার দ্বিতীয়বার করোনা হওয়ার চান্স থেকে যায়। সেম কনসেপ্টটাও ভ্যাকসিনের ক্ষেত্রে। ভ্যাকসিন দেওয়ার পরে যদি আমার বডিতে সাফিসিয়েন্ট অ্যান্টিবডি ডেভেলপ করে থাকে, তাহলে কিন্তু আমার করোনা হওয়ার চান্স নেই। কিন্তু যদি আমি ভ্যাকসিন নিয়ে থাকি এবং আমার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ না করে থাকে, বা কিছুদিন পর আমার বডি থেকে অ্যান্টিবডি ভ্যানিশ হয়ে যায় বা চলে যায় বা কমে যায়, তাহলে আমার আবার চান্স হওয়ার প্রবণতা থেকে যাবে। সেক্ষেত্রে
যাদের প্রথমবার করোনা হয়েছে তাদের দ্বিতীয়বার করোনা হতেও পারে, নাও হতে পারে। যদি অ্যান্টিবডি পারসিস্ট করে থাকে তাহলে হবে না, আর যদি অ্যান্টিবডি পারসিস্ট না করে থাকে, এখন শরীরে অ্যান্টিবডি নেই, তাহলে হতে পারে। স্যার, ভ্যাকসিন নেওয়ার পূর্বে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে এবং অজান্তে যদি ভ্যাকসিন নিয়ে নেয়, তাহলে কি কোনো ধরনের সমস্যা হতে পারে, কারণ আগে থেকেই ভাইরাসটা তার শরীরে রয়েছে? আহ এক্ষেত্রে তিনটা সাইমালটেনিয়াস ঘটনা হতে থাকে। দেখুন, অনেকে হয়তো জানে না যে করোনা আক্রান্ত হয়েছিল, অনেকে অ্যাসিম্পটোমেটিক থেকে যান, এবং যার জন্য টেস্ট করাননি, সো ওদের বডিতে অ্যান্টিবডি রয়ে গেছে, কিন্তু সিমটম দেখা যায়নি। এখন ভ্যাকসিন নিলে ওদের কোনো ক্ষতি হবে না। ভ্যাকসিন কোনো ক্ষেত্রে ক্ষতি করতে পারে না, কারণ ইট ইজ নট, মানে ওইভাবে ডিজাইন করাই না যে ভ্যাকসিনটা আমার ক্ষতি করতে পারবে। আমার যদি জানা বা অজানায় আমার আগে ইনফেকশন হয়েছিল, এবার ভ্যাকসিন নিলে আমার কোনো ক্ষতি হবে না, রাদার এটা আমার এডিশন বুস্ট হবে আমার ইমিউনিটিতে। সেকেন্ড, ধরুন কেউ যদি রিসেন্টলি আমার ইনফেকশন হয়েছে, এবং ধরুন উইদিন 30 ডেজ, উইদিন 15 ডেজ আমার হয়েছে, আগে হয়েছিল এবং আমি রিকভার করেছি, সেক্ষেত্রে এখন ভ্যাকসিন নেওয়ার কোনো মানে নেই, কারণ আমার ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করে গেছে, বা ইট ইজ এক্সপেক্টেড যে আমার ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করবে আফটার ন্যাচারাল ইনফেকশন। সো আমি একটা ভ্যাকসিন দিয়ে আমি আর্টিফিশিয়াল ইমিউনিটি ডেভেলপ করার কোনো মানেই নেই। সেই জন্যই আমরা বলছি যাদের ইনফেকশন হয়ে গেছে ওরা 90 দিন পরে নেবেন, কারণ যদি অ্যান্টিবডি ফল করেও থাকে ন্যাচারাল ইনফেকশনের পরে, তাহলে ইট ইজ অ্যাটলিস্ট 3 মাস সেই অ্যান্টিবডিটা থাকবে, এবং 3 মাস পরেই অ্যান্টিবডিটা কমতে পারে। তার জন্য আমরা বলছি যে 3 মাস পরে আপনারা ভ্যাকসিনটা নিতে পারেন। আরেকটা হচ্ছে যে অনেকে বলেন যে আমি পরশু 1 সপ্তাহ আগে ভ্যাকসিন নিয়েছিলাম, কিন্তু তবু আমার করোনা হয়ে গেছে। ওটা তো হতেই পারে, কারণ আপনি ভ্যাকসিন নেওয়ার পর ন্যাচারালি আপনার অ্যান্টিবডিটা ডেভেলপ করতে 14 to 28 ডেজ লাগেই লাগে। আমি তাও বলছি 90% এর ক্ষেত্রে সেই অ্যান্টিবডিটা ডেভেলপ করবে, 10 জনের মধ্যে 100 জনের মধ্যে 10 জনের মধ্যে সেই অ্যান্টিবডিটা ডেভেলপ করবে না। সুতরাং ওই 10 জনের কিন্তু হওয়ার চান্স থেকেই যাবে। আবার 90 জন যাদের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেই অ্যান্টিবডিটা কিন্তু অলমোস্ট 14 থেকে 28 দিন পরে ডেভেলপ করবে। এর মধ্যে যদি আপনার ইনফেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সিমটম দেখা যেতে পারে। ওকে স্যার। স্যার, আমরা অনেক ধরনের সমস্যা, রোগ হলে বা শারীরিক সমস্যা হলে বা ইভেন কি মানসিক সমস্যা হলেও আমরা দেখি রিহ্যাবের প্রয়োজন হয়, রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়, কাউন্সিলিং এর প্রয়োজন হয়। আর এখানে যখন একটা প্যান্ডেমিকের মধ্যে আমরা এরকম হাহাকার, এরকম তাণ্ডব দেখছি, এরকম ভাবে মৃত্যু দেখছি, আর তখন যখন আমরা শুনি যে আমাদেরই আক্রান্ত হয়ে গেছি, আমার প্রিয়জন আক্রান্ত হয়ে গেছে, তো সেখানে কোনো ধরনের কাউন্সিলিং এর কি প্রয়োজন আছে, বা যারা আক্রান্ত হয়েছেন এবং যারা রিকভারি করেছেন তাদের কি কোনো ধরনের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন রিহ্যাবিলিটেশন, আমি সেটা বলবো 3 জনের দরকার। একটা হচ্ছে যিনি আক্রান্ত হয়েছেন, যারা ওদের আশেপাশে আছেন, এবং সোসাইটি অ্যাট লার্জ, 3 জনের কাউন্সিলিং এর দরকার। যখন কেউ কোভিড আক্রান্ত হয় তাদের তো ডেফিনেটলি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করার দরকার। আমি মেন্টাল বলবো না, অনেকে বলেন যে মেন্টাল হেলথ, এটা ডিফারেন্ট মিনিং নিয়ে যায়। সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল বুস্ট করা দরকার, এবং অলওয়েজ কোঅপারেটিভ, ওদের ওদের ফোনে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি ফর 2 থিংস। নাম্বার 1, যে আপনি ভয় পাবেন না, আমরা সাথে আছি। এন্ড সেকেন্ড হচ্ছে যে ওনার যদি কোনো ডিটোরিয়েশন হতে থাকে, সেটাকে মনিটর করার জন্য আমরা কন্টিনিউয়াস সাপোর্টে করতে থাকি এবং কাউন্সিলিং করতে থাকি, যে প্লিজ বি ইন টাচ উইথ আস, যখনই কোনো ডিটোরিয়েশন করবে তখন সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। সেকেন্ড হচ্ছে যারা ওদের, আপনি যে বললেন কেয়ারটেকার বা ফ্যামিলি, যেটা বলবো, ওদেরকে আমরা কাউন্সিলিং করে যে আপনারা ভয় পাবেন না, অযথা ভয় পাবেন না, করোনা আননেসেসারি ছড়াবে না, আপনি যদি প্রোটেকশন নিয়ে চলেন তাহলে আপনার করোনা হবে না। এবং যিনি পেশেন্ট আছেন ওনাকে একজন মানে অস্পৃশ্যর মতো ব্যবহার করবেন না। থার্ড হচ্ছে কাউন্সিলিং দরকার হচ্ছে সোসাইটি এট লার্জ। আমরা দেখি কোনো একটা বাড়িতে কোভিড যখন হয়, পাশের বাড়ির সকালে এমন ভয় পেতে থাকে যেমন ওই বাড়িতে ভূত ঢুকেছে, সবাই দরজা জানলা বন্ধ করে দিয়ে ওকে অলমোস্ট কাট ডাউন করে দেয় সোসাইটি থেকে। যেটা অলমোস্ট আমরা 200 বছর পুরানো ভারতবর্ষে যেটা হতো, যে কাউকে সমাজচ্যুত করে দেওয়া হলো, সেরকম করার কোনো মানে নেই, কারণ আজকে ওই বাড়িতে হয়েছে, পরশু আমার বাড়িতে হতে পারে। সো এটার দরকার নেই। আর সোসাইটি এট লার্জ তো বলবো, এখনো সোসাইটির অনেকে ভাবছে যে করোনা হবে না। আমি অনেককেই দেখি, আমি আমি যখন বলি আপনি মাস্ক কেন ইউজ করছেন না, তখন ওরা আমাদের এমন ভাবে বলেন যে ওসব করোনা ফোরোনা আমাদের হবে না। এত কনফিডেন্স আমি কোথা থেকে পান ওরা, আমি সেটা বুঝতে পারি না। মানে ওরা হয়তো দেখেননি ওয়ার্ডে কিভাবে শ্বাসকষ্ট হতে থাকে। সেই কনফিডেন্স লেভেলটার জন্য আমি ওদের অনেক মানে বিদ্রুপ করে সাধুবাদ জানাতে চাই, যে কেন ওরকম ওদের ওরা বলেন যে ওসব করোনা আমাদের হবে না, যেটাতে পৃথিবীতে অলমোস্ট 15 কোটি 20 কোটি মানুষ আক্রান্ত হয়ে গেছেন। ওদের কাছে সেই দৈব শক্তি কোথা থেকে আসবে, সেটা আমার জানা নেই অন্তত।
স্যার, খুব বেশি সময় আর নেব না আপনার কাছ থেকে আজ। একটা কন্ট্রাডিক্টরি প্রশ্ন স্যার এখানে আপনাকে করি। একটা দিকে মানুষ, আপনারা ফ্রন্টলাইন ওয়ার্কাররা এত পরিশ্রম করছেন, বারবার সবাইকে সাহস দিচ্ছেন, বলছেন ভয় পাবেন না। আর অন্যদিকে আরো একটা শ্রেণী ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকেই বলছে যে আজ আমরা খবর রাখা ছেড়ে দিয়েছি কারণ আমাদের ভয় পাচ্ছি। তো কোনটা ঠিক, সঠিক কোনটা, কোন পথে হাঁটবে মানুষ? দেখুন, প্যানিক আর অ্যাওয়ারনেস এর মধ্যে একটা খুব ছোট গ্রে লাইন আছে। আমি আপনাকে একটা জিনিস দিয়ে আমি আপনাকে অ্যাওয়ারও করতে পারি, এবং সেই জিনিসটা দেখে আমি আপনাকে ভয় দেখাতে পারি। ফর এক্সাম্পল, ধরুন আপনার সুগার বেড়েছে, ব্লাড সুগার বেড়েছে, আমি বলতে পারি যে আপনার ডায়াবেটিস হয়েছে, ইউ শুড, আপনি চিনি খাবেন না, এবং আপনি সুগারের জন্য মেডিসিন নেওয়া শুরু করুন। আবার সেই জিনিসটা কিন্তু আমি আপনাকে ভয় দেখিয়ে বলতে পারি যে আপনার সুগার হয়েছে, এখন কিন্তু আপনার মৃত্যু নির্ঘাত। সুতরাং আপনি কিন্তু একদম এখন অলমোস্ট আপনি ঠাকুরের নাম নেওয়া শুরু করে দিন, আপনার একদম। সো এটাকে আমরা বলি ইনফোডেমিক। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে ইনফোডেমিক। এবং আমি দেখি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সবাই আমাকে, ইভেন আমাকে অনেকে বলেন, অনেকে অনেক জ্ঞান দেন যে এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, তোরা কি জানিস কিনা, এভাবে হচ্ছে। এবং রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ভ্যাকসিন যারা নেবেন তারা 2 বছরের মধ্যে সবাই মারা যাবেন। একজন নোবেল বিজয়ী বলেছেন এরকম। আদৌ উনি সেরকম কোনো কথাই বলেননি। এরকম যারা যারা ওনার আর্টিকেল পড়েছেন, অনেকে আর্টিকেল পড়েননি। এবং আমি অন্তত কমপক্ষে আমার মনে হচ্ছে 30-35 খানা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি আমাদের রিলেটিভ থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে, যে এটা কি সত্যি, তাহলে কি আমরা ভ্যাকসিন নেব না? আমি বলেছি আপনাকে কে ফরওয়ার্ড করেছে? হোয়াটসঅ্যাপে আমার সো এন্ড সো বন্ধু ফোন করেছে বা ফরওয়ার্ড করেছে। প্লিজ এসব শোনার আগে একটু একটু সাইন্টিফিক এটার বেসিস যাচাই করে নেবেন। আমরা কিন্তু কখনো ভয় দেখাচ্ছি না, আমি কিন্তু কখনো বলিনি যে আপনি করোনাতে মারা যাবেন বা সবাই মারা যাবে। আমি কিন্তু আপনাকে শুধু বলেছি, অ্যাওয়ার করেছি, বলেছি ভ্যাকসিনেশন বেস্ট, মাস্ক বেস্ট। আমি কিন্তু এটাও বলেছি যারা কোভিড ওয়ার্ডে আছে পেশেন্টের সাথে, তারা মাস্ক ইউজ করেছে, আমি আমি কাউকে আমি দেখিনি ওরা আক্রান্ত হয়েছেন। আমি সেটাও বলেছি থার্ড ওয়েভ আসবে, কিন্তু সেটার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি সেটাও বলছি আমার ফ্যামিলিতে কোভিড হয়েছে, সময় মতো আমরা ট্রিটমেন্ট নিয়েছি, আমরা অ্যাওয়ার ছিলাম, আমাদের কিন্তু কিচ্ছু হয়নি। সুতরাং আমি কোথাও কিন্তু ভয় দেখানোর কথা, আমি দূর দূর পর্যন্ত ভয় দেখানোর কথা বলছি না। আমি শুধু সতর্ক থাকার কথা বলছি, এবং সব মানে পাশের যে লোকজন আছে তাদেরকে হেল্প করার কথা বলছি। আপনি আমাকে বললেন যে আমরা দিনরাত কাজ করছি, আমি কিন্তু অলমোস্ট ফর লাস্ট সো মেনি ডেজ আমরা কিন্তু অলমোস্ট 24 আওয়ার্স আমাদের ফোন কন্টিনিউয়াস চলছে, এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শুধু আমি না, প্রত্যেকটা মানুষ। এবং সবাই বলছে যে ডাক্তাররা পরিশ্রম করছে, নার্সরা পরিশ্রম করছে। আমি বলবো যারা সুইপার ক্লিনার হসপিটাল আছে তাদের কথা কেউ বলছে না। দে আর দি ফার্স্ট ওয়ান, আমি যাদের মানে স্যালুট জানাতে চাই। কারণ ওরা কিন্তু করোনা রোগীর টয়লেট পরিষ্কার করছে, ওদের কথা কেউ বলছে না। ফ্রন্টলাইন ওয়ার্কার পুরুষদের কথা কেউ বলছে না। সো দে ডিজার্ভ ইভেন মোর দেন মি অর এনি আদার ফ্রন্টলাইন ওয়ার্কার। স্যার, আপনাদের এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার বলুন বা ডাক্তার, নার্স, হসপিটাল স্টাফরা, আপনাদের সবাইকে তো আমরা অবশ্যই মানে মাথায় তুলে রাখবোই, কারণ আজ আজ আপনারা আছেন বলে আমরা বেঁচে আছি, এটাই আমরা বারবারই বলি আমাদের এই অনুষ্ঠান থেকে। যেতে যেতে স্যার আপনার কাছে খুব ক্যাটাগরি ওয়াইজ জানতে চাইবো দু একটা কথা, একজন আহ ডাক্তারবাবু হিসেবে, একজন চিকিৎসক হিসেবে। আজকের যে সমাজ ব্যবস্থায় যেভাবে এই অতিমারির সময় বিভিন্ন মানুষের চাল চলন বা মানুষের যে চিন্তাধারা, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন, কোথায় এত সাহস আসে, একটু ক্যাটাগরি ওয়াইজ যাদের এখনো কোভিড আক্রান্ত হননি, যারা ভালো আছেন, যারা পৃথিবীটাকে ভালো রাখতে পারবেন, তাদের জন্য আপনি কি বলবেন? যারা আক্রান্ত এই মুহূর্তে, যারা আক্রান্ত, যারা 14 দিনের এই ডেঞ্জার পিরিয়ডে চলছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এবং যারা জয়ী হয়ে এসছেন ফিরে, যারা রিকভার করেছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যাদের কোভিড হয়নি তাদেরকে আমি বলবো যে ভ্যাকসিন, যখনই আপনাদের টার্ন আসবে ভ্যাকসিন নিতে, একদম ক্যাজুয়ালনেস দেখাবেন না। এবং ওই যে সার্জিক্যাল মাস্ক, ব্লু কালারের যে মাস্ক আছে, সেই 5 টাকা বা 10 টাকার মাস্ককে কিন্তু আপনারা বিশেষ গুরুত্ব দেবেন। ক্যাজুয়াল থাকলেই কিন্তু করোনা ভাইরাস হতে পারে আপনাদের। এবং করোনা এইবারের সেকেন্ড ওয়েভটা এরকম, যেখানে যে বাড়িতে ঢুকছে সে বাড়িতে কিন্তু সবাইকে ইনফেক্ট করে দিচ্ছে, এটাও পসিবিলিটি আছে, কারণ সবাই ক্যাজুয়াল থাকে। যাদের করোনা হয়েছে তারা ভয় পাবেন না, আমি বারবার বলছি একদম ভয় পাবেন না। কারণ যেখানে দেখা গেছে 100 জনের মধ্যে একজনের মৃত্যু হচ্ছে, সুতরাং 99% কিন্তু বিজয়ী। সুতরাং আপনি সেই বিজয়ীদের মধ্যে হওয়ার চান্স কিন্তু 99 টাইমস, আপনি হারার চান্স কিন্তু অনলি 1। এবং সে তখনই হচ্ছে যখন আপনারা লেট প্রেজেন্টেশন করেন আমাদের কাছে, বা স্যাচুরেশন যখন খুব কমে যায় তখন করেন। সময় থাকতে যদি আমাদের কল করেন তাহলে কিন্তু কিছুই হচ্ছে না। থার্ড ক্যাটাগরি যারা রিকভার করছে, প্লিজ সবাইকে বোঝাবেন যে আপনারা কোথায় ভুল করেছিলেন,
এবং জনগণকে বলবেন ভয় না পেতে, এই যে যারা ভয় দেখাচ্ছে বা প্যানিক ছড়াচ্ছে তাদের বলবেন যে আমাদের করোনা হয়েছিল, আমরা বেঁচে আছি, সুতরাং ভয় কেন পাবো। আমি আবারও বলছি, আমরা মেডিকেল ফ্রেটার্নিটি কিন্তু টায়ার্ড আছি, কিন্তু আমরা কিন্তু হার মানিনি। সুতরাং সাধারণ মানুষের হার মানার কোনো প্রয়োজন নেই। এবং কিন্তু কিন্তু আপনারা প্লিজ এই যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, আমি এত বেশি করে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বলবো না, আমি জাস্ট বলবো মাস্ক ইউজ করুন, সিম্পল মাস্ক। এবং মাস্কটা যেভাবে আপনি পড়েছেন, নাকের ওপর রেখেছেন সেটা রাখবেন। অনেকে দেখি এখানে রেখে দেয়, অনেকে দেখি এখানে দেখে, অনেকে উপরে রাখে, আবার অনেক সময় করে দেয় পার্টলি ইউজ করলাম আবার কখন ইউজ করলাম। সেটা প্লিজ করবেন না। আপনি যখনই ভিড় জায়গায় বা যাবেন, ভিড়বহুল জায়গায় যাবেন, প্লিজ ইউজ মাস্ক করুন। ওই একটা জিনিস কিন্তু আমাদের অনেক হেল্প করতে পারে। আমরা যারা ওয়ার্ডে, আমরা যারা পিপি কিট পরে আছি, ঘন্টার পর ঘন্টা যারা মানে টায়ার্ড হয়ে যাচ্ছে, একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আমি বলবো আমাদের কিন্তু আপনারা হেল্প করতে পারেন, আপনারাই শুধু পারেন হেল্প করতে আমাদের। অসংখ্য ধন্যবাদ স্যার, আজ অনেক কিছু জানলাম আপনার কাছে। আপনাদের এই ব্যস্ত শিডিউল, এই টায়ার্ডনেস এর মধ্যে আজ সময় দিলেন আমাদের। আপনারা সুস্থ থাকুন, কারণ আপনারা সুস্থ থাকলেই ভালো থাকবে দেশ, ভালো থাকবে রাজ্য, ভালো থাকবে আমার শহর। আর সবার আগে আপনাদের আমরা সেলুট করি, আজও সেলুট করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, অনেক কথার মধ্যে একটা কথাই আমার আবারও বলতে ইচ্ছে করছে, যেটা ডক্টর শিবশেখর দত্ত আমাদের বলে গেলেন, যে প্যানিক করা আর অ্যাওয়ারনেস এর মধ্যে অনেকটা পার্থক্য। আতঙ্কিত হব না, আমরা সচেতন হব। আমাদের কি কি করতে হবে ডাক্তারবাবু বললেন। যারা আমরা ভালো আছি, আমরা পারি সমাজটাকে ভালো রাখতে। যারা আক্রান্ত আছেন, আপনারা কিন্তু এই যুদ্ধে জয়ী হয়ে আসবেনই। এই সাহস আপনার রাখতে হবে, এই সাহস আপনার পরিবারে রাখতে হবে। আমরা আছি পাশে। আর যারা আক্রান্ত হয়ে রিকভার্ড হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, আপনারা বলুন আপনাদের অভিজ্ঞতার কথা, আপনারা কোথায় ভুল করেছেন। তাহলেই আমার রাজ্য ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে, গোটা পৃথিবী ভালো থাকবে। নমস্কার।